হিরো খোঁজার দেশেতে একটা ক্যারেক্টার থাকে না, বাউল, সে বলে আমার যেদিন থেকে জ্ঞান সেদিন থেকে গান। আমারও তাই। আমি তো মূলত হারমোনিকা বাজাই। হারমোনিকা বাজানোর ক্ষেত্রে আমার প্রথম দিকে কোনো ওরকম আইডল ছিল না। একটা খেলনা হারমোনিকা ছিল, ওটা দিয়ে আমি যেহেতু গান শিখতাম, তো বিভিন্ন গানের স্বরলিপি দেখে দেখে তোলার চেষ্টা করতাম, পরে শুনে শুনে কপি করতাম। ভাবিনি যে কোক স্টুডিও থেকে আমাকে ডাকবে। সিজন 2 এর শুরুর দিকে আমাকে শুভেন্দু দাস শুভ, উনি ফেসবুকে নক দিয়ে বললেন যে তোমার সাথে একটু দরকার আছে, একটা কাজ করবো আমরা, তুমি একটু ঢাকায় আসো। তো আমি আর এত ডিটেল জিজ্ঞেস করলাম না কী কাজ, যেহেতু শুভেন্দু দাদা ডেকেছেন, আমি ঢাকা চলে গেলাম। আমার নাম মাইশা মারিয়াম সৈয়দ, আমাকে সবাই মাইশা নামেই চেনে। আমার জন্ম বেড়ে ওঠা রাজশাহীতেই, পড়াশোনাও এখানেই। আর আমি গান বাজনা করতে ভালোবাসি, গান বাজনা দিয়ে মানুষের মন ছুঁয়ে দেওয়ার চেষ্টা করি। আমার সঙ্গীতের আগ্রহ শুরুর কোনো স্পেসিফিক ঘটনা নয়, একদম ছোটোবেলা থেকে গান শুনতে শুনতে বড় হয়েছি। ওই যে হিরো খোঁজার দেশেতে একটা ক্যারেক্টার থাকে না, বাউল, সে বলে আমার যেদিন থেকে জ্ঞান সেদিন থেকে গান। আমারও তাই। আমার ছোটোবেলায় বাসায় বাবা গিটার বাজাতো, তার বিশাল ক্যাসেটের কালেকশন ছিল, সেগুলো শুনতে শুনতে বড় হয়েছি। তারপরে স্কুলে ভর্তি হওয়ার পরে বাসায় গানের টিচার রেখে এমনি গান শেখানো হতো আমাদের 2 ভাই বোনকে। যেমন এটা খুবই সাধারণভাবে, এটা বাসায় যেমন আরবি টিচার আসলে আরবি পড়তে হয়, অঙ্ক টিচার আসলে অঙ্ক করতে হয়, গানের টিচার আসলে গান করতে হয়, এরকমই একটা চল ছিল। তো তখন থেকে সঙ্গীতের হাতে ঘুরি। পরে আমি পণ্ডিত অমরেশ রায়চৌধুরীর কাছে ইন্ডিয়ান ক্লাসিক্যালে তালিম নিয়েছি। আর আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের কাছে আমি শিখেছি। আপনার এই যে মিউজিক্যাল জার্নির যে আপনার শুরুটা, হ্যাঁ, সেটা তো আমরা শুনলাম, হ্যাঁ, তবে আপনার কোন শিল্পীকে দেখে ইন্সপায়ার হয়েছেন এবং আপনার নিজে তার সত্তাটাকে ধারণ করেন এবং তার মতো হতে চান? আমি অ্যাকচুয়ালি না একজন বা দুজনের মতো হতে চাই না, আমি আমার মতো। তবে অনেকের কাছ থেকে অনেক কিছু আমি গ্রহণ করেছি। যেমন অঞ্জন দত্তের গল্প বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে, উনি গানের মধ্যে একটা গল্প বলেন, এটা খুব ভালো লাগে। এই ব্যাপারটা কবি সুমনের মাঝেও আমি খুঁজে পেয়েছি তার লিরিক্সে। আর লিরিক্সের কাব্যিকতার কথা যদি বলি, তাহলে বব ডিলান, লেনার্ড কোহেন, ওনাদের লিরিক্সের যে কবিতাটা, কাব্যিকতাটা, সেটা খুব ভালো লাগে আমার। আমার মনে হয় যে ওনারা মূলত কবি, ওনারা গানকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তাদের কবিতাকে পৃথিবীর মানুষকে শোনানোর জন্য। তো ওনারা আমাকে খুব ইন্সপায়ার করেন। কোক স্টুডিওতে সেভাবে কখনো ভাবিনি যে কোক স্টুডিও থেকে আমাকে ডাকবে। আমি কোক স্টুডিও শুরু যখন হয় পাকিস্তানেরটা প্রথম শুনি, তো তাদের গান বাজনা আমার খুব ভালো লাগতো, শুনতাম। পরে ভারতীয় হলো, ইন্ডিয়াতেও হলো। আমাদের দেশে যখন কোক স্টুডিও শুরু হলো, দেখলাম যে এখানে যারা আছেন অনেকেই আমার আগে থেকে পরিচিত, অনেকেই খুবই শ্রদ্ধাভাজন মিউজিশিয়ান আমার। তারপরে আমার খুব কাছের বন্ধু বগা তালেব, রিপন সরকার, ও তো সরবাঞ্জতে আমরা একই সাথে ছিলাম, আমরা বন্ধু, ব্যান্ডমেট, আবার একই গুরুর কাছে গানও শিখেছি। তো সেই থেকে ওর সাথেও একটা খুব ভালো কানেকশন ছিল। ও যখন কোকে প্রথম গান করলো, আমরা সবাই খুব ওকে নিয়ে খুবই গর্ব করেছিলাম, খুবই গর্বিত ছিলাম। পরে সিজন 2 এর শুরুর দিকে আমাকে শুভেন্দু দাস শুভ, উনি ফেসবুকে নক দিয়ে বললেন যে তোমার সাথে একটু দরকার আছে, একটা কাজ করবো আমরা, তুমি একটু ঢাকায় আসো। তো আমি আর এত ডিটেল জিজ্ঞেস করলাম না কী কাজ, যেহেতু শুভেন্দু দাদা ডেকেছেন, আমি ঢাকা চলে গেলাম। তখন উনি বললেন যে এরকম একটা গান করছি আমরা, তোমাকে নিয়ে আমরা প্ল্যান করছি যে ব্লু গ্রাস একটা কম্পোজিশন হবে, তো তোমাকে এই গানে হারমোনিকা বাজাতে হবে। তখন আমরা বসে গানটার বাকি টিউন, মেলোডি, কম্পোজিশন শুনলাম। আমি আমার পার্ট কিছুটা রেডি করলাম, উনি কিছু সংযুক্তি দিলেন, আরও অনেকেই অনেক কিছু অ্যাড করলেন। এভাবে আর কি গানটা হলো। গান লিখেন, গান সুর করেন, এই ভাবনাটা কিভাবে আসে? আপনার নিজের লেখা যে গানগুলো আছে, তার মধ্যে কোন গানটা আপনাকে বেশি ভালো লাগে, কোন সুরটা বেশি ভালো লাগে? গান লিখবো বলে লিখতে বসে লেখা হয় তা না, একটা কোনো কিছু মাথায় আসে, কোনো কিছু একটা ফিল করি বা দেখে একটা চিন্তা আসে, সেই চিন্তাটাকে তখন শব্দে সাজাই, ছন্দে ফেলি, তারপরে সেটা একটা গীতি কবিতার মতো দাঁড়ায়। তারপরে হয়তো কেউ সুর দিল, আমি নিজেও অনেক সময় সুর দিই।
তবে আমার যেহেতু আমি ওভাবে কম্পোজার না, তো আমি মৌলিক একটা টিউন করে রেখে দিই, পরবর্তীতে হয়তো আমারই কোনো গান করা বন্ধুবান্ধব মানে মিউজিশিয়ানরা করে দেয়, ওটাকে কমপ্লিট করে, এই তো। তো এখন একটা গানের মধ্যে কিন্তু অনেক ব্যাপার থাকে। কখনো একটা গান গল্প বলে, কখনো একটা গান একটা মেসেজকে কারো কাছে পৌঁছে দেয়, একটা স্লোগান বা একটা বাণী পৌঁছে দেয়। আবার কখনো একটা চিন্তা প্রভোগ করে মাথার মধ্যে যে আচ্ছা, যেমন বব ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটা তো একটা প্রশ্ন, কিন্তু এটা হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম এ ম্যান। এই গানটা কিন্তু খুব সরল কিছু প্রশ্ন, শিশু সুলভ কিছু প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো অনেক অনেক গভীর পর্যন্ত ভাবায় মানুষকে। তো গানগুলো না এরকম হয়, কখনো গল্প বলে, কখনো প্রশ্ন করতে শেখায়, কখনো চোখের সামনে একটা ছবি ফুটিয়ে তোলে। এখন গান তৈরির সময় তো এত এত ডিপলি ভেবে করি না, একটা অনুভূতি হয়, অনুভূতিটাকে শব্দে সাজাই, এভাবেই গান করি। আমি ছোটোবেলা থেকে ক্যাসেটে যাদের গান শুনে বড় হয়েছি, তাদের মধ্যে একজন, যার কথা একটু আগে বললাম, খুবই আমাকে ইন্সপায়ার করেছেন, অঞ্জন দত্ত। কখনো যদি সুযোগ হয় আমি তার সাথে কোনো গানে বা কোনো অ্যালবামে বা কোনো কনসার্টেও একসাথে যদি আমরা কাজ করতে পারি, আমার খুব ভালো লাগবে। জানি না এটা স্বপ্ন না আকাঙ্ক্ষা নাকি, এটা একটা মনে মনে চাওয়া। দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা গান একটু মনোযোগ দিয়ে শোনেন। গানের শুধু আমরা কথা শুনি বা খুব বড় যে সুরটা শুনি, কিন্তু একটা গানের মধ্যে অনেক এলিমেন্টস থাকে, সুর থাকে, সঙ্গীত আয়োজন থাকে, কোন গানে কোন জায়গায় কোন কর্ড ব্যবহার করা হয়েছে, এটার কিন্তু একটা গল্প থাকে, এটার পেছনেও কারণ থাকে যে এই জায়গাটাতে মাইনর কেন আসলো, মেজর কেন আসলো না, কিংবা এই জায়গাটাতে এই লিডটা কেন এভাবে বাঁচলো। এগুলো যদি আমরা একটু ঘাঁটি, একটু নাড়াচাড়া করি, ইন্টারনেট তো এখন সবার পকেটে, আমরা যদি একটু নাড়াচাড়া করি, তাহলে কিন্তু আমরা শ্রোতা হিসেবে নিজেরা অনেক বেশি সমৃদ্ধ হব। গান শুধু কান দিয়ে ঢুকলে তো শোনা হয়, কিন্তু গানকে উপভোগ করতে গেলে গানকে একটু যদি বোঝার চেষ্টা করি, আপনাকে বিরাট সঙ্গীতজ্ঞ হতে হবে না, জাস্ট কৌতূহলী হয়ে প্রশ্ন করবেন, তাহলে দেখবেন যে যারা গান করছে তারাও অনেক অনুপ্রাণিত হবে এবং আপনার নিজেরও গান শোনাটা অনেক উপভোগ্য হবে।